আজ আমরা চ্যাপ্টার 11-এর সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন কিভাবে আঁকতে হয় সেটা জানব। তো ত্রিভুজের পরিবৃত্ত এটা 2024-এর মাধ্যমিকে এসছিল, তাই এটা এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কখনো কখনো রিপিটও করে, তাই এটাও শিখে রাখবো। এবং অন্তর্বৃত্ত অঙ্কন যে সম্পাদ্যটি আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরিবৃত্তটাও ইম্পর্টেন্ট, কিন্তু অন্তর্বৃত্তটা বেশি ইম্পর্টেন্ট। তা আমরা আগে জানবো যে ত্রিভুজের পরিবৃত্ত কাকে বলে। পরিবৃত্ত জিনিসটা কি? তাহলে পরিবৃত্ত হচ্ছে যে বৃত্ত কোনো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করে তাকে ত্রিভুজটির পরিবৃত্ত বলা হয়। একটা এই যে ত্রিভুজের 3টি যে শীর্ষবিন্দু দিয়ে এই বৃত্তটা গেছে, তাহলে এই বৃত্তটিকে আমি বলবো এই ত্রিভুজটির পরিবৃত্ত। এবং নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তটি অঙ্কন করা হয়েছে, এই বিন্দুটি হচ্ছে পরিকেন্দ্র। তাহলে এই বৃত্তটাকে বলা হচ্ছে পরিবৃত্ত, এবং এইটি ও বিন্দুটিকে বলা হচ্ছে পরিকেন্দ্র। এবিসিডি ত্রিভুজ হয়। কিন্তু আমি এটা হাতে তো এঁকে বলে জাস্ট শর্ট প্রসেসে দেখালাম, কিন্তু এটার আঁকার একটা পদ্ধতি আছে। আমরা পরিবৃত্ত কিভাবে আঁকবো, তাহলে আমি একটু প্রথমে বলে নিই যে পরিবৃত্ত কিভাবে আঁকছি। এবং পরিব্যাসার্ধ কোনটা? এই বৃত্তের যে কেন্দ্র আছে, কেন্দ্র থেকে শীর্ষবিন্দু যুক্ত করলে যে ব্যাসার্ধটা পাওয়া যাচ্ছে, এই যে দৈর্ঘ্য রেখাংশটা পাওয়া যাচ্ছে, সরেখাংশটা, এটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। ও এটা হচ্ছে এখানে পরিব্যাসার্ধ। হচ্ছে পরিব্যাসার্ধ। তো আঁকার প্রসেসটা আমি সংক্ষেপে প্রথমে বলছি, তারপর আমি এঁকে দেখাচ্ছি। তো সংক্ষেপে হচ্ছে, একটা যে ত্রিভুজ অঙ্কন করতে হয়, তো ত্রিভুজ আঁকার যে পদ্ধতিগুলো আমরা জানি যে ত্রিভুজ কিভাবে আঁকতে হয়। তো আমি জাস্ট একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি এমনি হাতেই, জাস্ট প্রসেসটা জানাবার জন্য যে আমরা কিভাবে একটা পরিবৃত্ত অঙ্কন করব। পরিবৃত্ত অঙ্কন করার সময় আমরা কি করব? প্রথমে আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি বাহু সমদ্বিখণ্ড সমবিন্দু, অর্থাৎ 3টি বাহু যদি আমি সমদ্বিখণ্ডিত করি, 3টি বাহুকে সমদ্বিখণ্ডিত করলে তারা একটা বিন্দুতে ছেদ করে, ওই বিন্দুটিকে সমবিন্দু বলা হচ্ছে। কিন্তু এখানে পরিবৃত্ত অঙ্কনের সময় আমাকে কমপক্ষে দুটি বাহু সমদ্বিখণ্ডিত করলেই আমি কি পাবো? পরিকেন্দ্রটা পেয়ে যাব। তো যদি আমি এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করি, বাহুকে সমদ্বিখণ্ডিত করার কিভাবে করব তার প্রসেসটা হচ্ছে যে এবি যদি বাহুকে আমি সমদ্বিখণ্ডিত করি, তাহলে এবির অর্ধেকের বেশি মাপ নিয়ে পরে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, আবার এদের থেকে একবার বৃত্তচাপ, এদের থেকে বৃত্তচাপ টেনে পরে আমি যুক্ত করলে এই যে সমদ্বিখণ্ডকটা পেয়েছি। আবার এই বাহুটা যে কোনো একটা বাহুকে যদি সমদ্বিখণ্ডিত করা হয়, তাহলে আমরা সেই একই প্রসেসে করব, এবং তারা একটা বিন্দুতে কি করবে? ছেদ করবে। এখানে একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে এই বিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দু যুক্ত করে দিলেই আমি কি পেয়ে যাব? পরিব্যাসার্ধটা পেয়ে যাব। এবং এই বিন্দুকে কেন্দ্র করে এবং ওয়ে ব্যাসার্ধ নিয়ে পরে যদি একটা বৃত্ত অঙ্কন করা হয়, এই বৃত্তটি কিন্তু আমার এইভাবে যাবে, শীর্ষবিন্দু দিয়ে যাবে। তো এই কেন্দ্রটি 3 ধরনের ত্রিভুজের ক্ষেত্রে 3 রকম হয়। যেমন যদি কোনো একটা ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, সূক্ষ্মকোণী অর্থাৎ 3টে কোণে যদি সূক্ষ্মকোণ হয়, 3টি কোণে যদি সূক্ষ্মকোণ হয় একটা ত্রিভুজের, তখন তার পরিকেন্দ্রটা কিন্তু ত্রিভুজের ভিতরে থাকে। এবিসি ত্রিভুজ, এর পরিকেন্দ্রটা ত্রিভুজের ভিতরে থাকবে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের পরিকেন্দ্রটা অবশ্যই কোথায় থাকবে? ভিতরে থাকবে। এবার যদি কোনো একটা স্থূলকোণী ত্রিভুজ হয়, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ। ধরে নাও এই যে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, পিকিউআর একটা স্থূলকোণী ত্রিভুজ। কিন্তু এই ত্রিভুজের পরিকেন্দ্র কখনোই ত্রিভুজের ভিতরে হবে না, হয় এটা কোথায় হবে? বাইরে হবে। কোথায় হবে? বাইরে হবে। এই বাইরে কিন্তু এই কেন্দ্রটা আমি পাবো, পরিকেন্দ্রটি। আবার যে কোনো সমকোণী ত্রিভুজ যদি আঁকা হয়, একটা সমকোণ ত্রিভুজ আঁকা হয়, তো সমকোণ ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় পাবো আমরা? সমকোণ ত্রিভুজের পরিকেন্দ্র পাবো আমরা এই যে অতিভুজটা আছে, এই অতিভুজের মধ্যবিন্দু হবে সমকোণ ত্রিভুজের পরিকেন্দ্র। অতিভুজের মধ্যবিন্দু হবে সমকোণ ত্রিভুজের পরিকেন্দ্র। 3 ধরনের 3টি ছবি যদি আমি আঁকি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে পরিকেন্দ্রগুলো কোথায় হচ্ছে। ঠিক আছে? তাই আমি কি বললাম যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটি
ত্রিভুজের ভিতরে হবে, শর্ট কোশ্চেন কিন্তু আসে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটি ত্রিভুজের বাইরে হবে, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটি অতিভুজের মধ্যবিন্দু হবে। একটা বাহুর উপর হবে, সেটা হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু। অতিভুজের উপর হবে, কিন্তু অতিভুজের কোথায় হবে? মধ্যবিন্দুতে হবে। তাহলে এইটা হচ্ছে 3টি প্রসেস। কষে দেখি 11.1-এর আমি 3টি অঙ্ক করব, 3 ধরনের 3টি অঙ্ক করব। কষে দেখি 11.1-এর পেজ নাম্বার হচ্ছে 176। আমার যে টেক্সট বইটি আছে ক্লাস 10-এর, সেটিতে 176 পাতায় 3 ধরনের 3টি করব। 1-এর 3 করব, 5 করব এবং 6 করব। 1-এর 3 হচ্ছে একটি সমকোণ ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি 8 সেমি। তাহলে প্রথমে আমি বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটি অতিভুজের মধ্যবিন্দু হবে। তাহলে আমাকে প্রথমে সমকোণী ত্রিভুজ একটা আঁকতে হবে। তো সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে প্রথমে যে ডাটা দেওয়া আছে, যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেগুলো আমি নিয়ে নিচ্ছি। প্রথমে 4 সেমি নিয়ে নিচ্ছি। 4 সেমি, 0 থেকে শুরু করে 4 পর্যন্ত, এইটা হচ্ছে 4 সেমি। অনেকে ভুল করে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত করে দেয়, তাহলে ওটা 3 সেমি হয়ে যাবে, 1 কমে যাবে তখন, ঠিক আছে। আবার একটা হচ্ছে 8 সেমি, 0 থেকে শুরু করে 8 পর্যন্ত, 8 সেমি। তাহলে দুটো দৈর্ঘ্য নিয়েছি, একটা হচ্ছে 4 সেমি আর একটা হচ্ছে আমি 8 সেমি নিয়েছি। কি বলেছে? একটি সমকোণ ত্রিভুজের যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি ও 8 সেমি। যদি একটি সমকোণ ত্রিভুজ হয়, সমকোণ সংলগ্ন মানে এই বাহুটি আর এই বাহুটির দৈর্ঘ্য দেওয়া আছে, হ্যাঁ, যে দুটি বাহু নিয়ে সমকোণটা তৈরি হয়েছে সেই বাহু দুটিকে সমকোণ সংলগ্ন বাহু বলা হচ্ছে। সেই বাহু দুটির মান দেওয়া আছে, বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে প্রথমে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমাকে প্রথমে কিন্তু সমকোণটি আঁকতে হবে। কিন্তু এখানে সবকিছুই কিন্তু চাঁদার সাইজে করা যাবে না, এটা কম্পাস সাইজে করতে হবে। যে কোণগুলো আমরা আঁকতে পারবো কম্পাস সাইজে, সেই কোণগুলিকে আমাদের কম্পাস সাইজে কিন্তু আঁকতে হবে। তাহলে প্রথমে আমি একটা সমকোণ ত্রিভুজ আঁকছি। একটা সরেখা, একটা রশ্মি নিলাম। ফার্স্ট একটা রশ্মি নিলাম, রশ্মির নাম দিলাম, ধরে নাও, যেহেতু নাম কোনো দেয়া নেই, আমি এখানে বি, এটা এক্স, একটা রশ্মি নিলাম। তাহলে আমি এখানে একটা সমকোণ ত্রিভুজ আঁকছি। প্রথমে সমকোণটি আঁকবো। একটা বৃত্তচাপ নিলাম, একবার কাটলে হয় 60 ডিগ্রি, দুবার কাটলে হয় 120 ডিগ্রি, তারপরে এর অর্ধেক করে দিচ্ছি, তাহলে 90। এটা 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণ আমি এটাকে বি এর সঙ্গে ওই ছেদবিন্দু, যেটা দুটো বৃত্তচাপের ছেদবিন্দুটা যুক্ত করে একটু বাড়িয়ে দিচ্ছি, একটু বেশি নিলাম। এটাও একটা রশ্মি ধরুন বি, এটা ওয়াই রশ্মি। তাহলে আমি এখানে একটা বাহু বলেছে 4 সেমি, তাহলে এই বাহুটাকে আমি 4 সেমি নিয়ে নিচ্ছি, লম্বটাকে আমি 4 সেমি নিয়ে নিচ্ছি। 4 সেমি সমান করলাম। 4 সেমি সমান করে পরে এই বি বিন্দু থেকে আমি লম্বটা কেটে নিলাম, এখানে নাম দিলাম এ। আবার আরেকটা বাহু দৈর্ঘ্য যেহেতু 8 সেমি, তাহলে 8 সেমি মাপটা নিলাম এবং বি বিন্দু থেকে বিএক্স রশ্মিটা এটা কেটে দিলাম। তাহলে এখানে এটা দিলাম সি, এবং এ আর সি যুক্ত করলাম। তাহলে আমি কিন্তু পেয়ে গেলাম আমাদের যেটা দরকার ছিল, সেটা সমকোণ ত্রিভুজটি। তাহলে এইবারে পদ্ধতি কি বলেছিলাম? যে কোনো দুটি বাহুকে সমদ্বিঘটিত করতে হবে, যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডের ছেদবিন্দু। তাহলে আমি প্রথমে বিসি সরেখাংশের অর্ধেকের বেশি মাপ নিলাম। অর্ধেক বেশি মাপ নিয়ে পরে আমি একটা বৃত্তচাপ আঁকছি, এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ। সি বিন্দুতে বসিয়েছি, এখানে কাটলাম, দুটো বিন্দু যুক্ত করে দিলাম। এবার আরেকটা, যে কোনো একটা বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করব, সে হোক এসি হোক আর বা এবি হোক। তো আমি এবিটাই আঁকছি, থাক, এটা এবিটা সমদ্বিখণ্ডক। যুক্ত করে বাড়িয়ে দিচ্ছি।
ডিস্টার্ব হয়েছে, এখানে ছেদ করলো। একটু দেখে নেবো যে আমার কি সমকেন্দ্র যেহেতু অতিভুজটা হচ্ছে ব্যাস, তাহলে এই বিন্দুতেই হবে, কোথাও একটু গোলমাল হয়েছে, এটা এই বিন্দুতেই হবে। তাহলে এই বিন্দু থেকে আমি এই বিন্দু, এটাই হচ্ছে পরিবেশার্ধ, আমি একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে এই যে বৃত্তটি, এখানে একটি কথা মাত্র লিখতে হবে, আর কিছু লেখার দরকার নেই। সম্পদের অঙ্কন করার সময় যে ও কেন্দ্রীয়, অতএব ও কেন্দ্রীয় বৃত্তটি হলো ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত। এইভাবে আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করব। যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যেটা অতিভুজ, তার মধ্যবিন্দু হবে পরিকেন্দ্র, মানে ও বিন্দুটা এখানে পরিকেন্দ্র। এরপরে একটি আমি বলেছিলাম 3-এরটি করবো, 5-এরটি করবো। 5-এরটি কি বলেছে, একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ হচ্ছে 75 ডিগ্রি ও 55 ডিগ্রি। বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ হচ্ছে 55 ডিগ্রি এবং 75 ডিগ্রি এবং 55 ডিগ্রি। তো 55 ডিগ্রি যেহেতু আঁকা যায় না কম্পাস সাহায্যে, তাহলে আমরা 55 ডিগ্রিটা কি করবো, 55 ডিগ্রিটাকে কিন্তু কোণের সমান কোণ করে নিতে হবে। প্রথমে কিন্তু চাঁদার সাহায্যে 55 ডিগ্রি এঁকে নেব, চাঁদার সাহায্যে 55 ডিগ্রি এঁকে নেব। চাঁদার সাহায্যে 55 ডিগ্রি আঁকছি। 55, 50, 55। আর কি কি নেব, আমরা যে বাহুর দৈর্ঘ্য আছে সেই বাহুর দৈর্ঘ্য নিয়ে নেব। বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 6.7 সেমি। বাহুর দৈর্ঘ্যটাও নিয়ে নিচ্ছি। এটা করছি আমরা 5-এর অঙ্কটি। 6.7, এটা। তাহলে প্রথমে আমি একটা রশ্মি নিচ্ছি। রশ্মি নিলাম, রশ্মির নাম দিলাম বি, এদিকটা এক্স দিলাম। তাহলে এখান থেকে আমি ওই যে 6.7 সেমি যেটা বলা হয়েছিল সেই মাপটা নিয়ে পরে আমি কেটে দিচ্ছি। বি এক্স থেকে একটা অংশ, নাম দিলাম সি, 6.7 সেমি। বাহু সংলগ্ন এই যে বাহুর, বাহু সংলগ্ন কোণ দুটি পরিমাপ কত, 75 ও 55। তাহলে একটা 75, একটা 55 ডিগ্রি করবো। তাহলে প্রথমে 75 ডিগ্রিটা করা যাক। ওটাকে আমি কম্পাস সাহায্যে আঁকবো, যেহেতু কম্পাস সাহায্যে কোণটি আঁকা যায়, 75 ডিগ্রি কোণটা। ষাট, 120, 90, আমি 90টা টানবো না, জাস্ট 90 যে রেখাংশ, 90 যে ছেদকটা এটা নিয়ে নিলাম এখানে। তাহলে এই জায়গাটা আমার হচ্ছে 60 থেকে 90 মানে 30। এই জায়গাটা অর্ধেক করে দিলে 60 আর 15 কি পেয়ে যাবো, 75 পেয়ে যাবো। তাহলে এই জায়গাটা আমি অর্ধেক করে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল 75 ডিগ্রি। কত ডিগ্রি, 75 ডিগ্রি, যেটা আমার কোণ 75 ডিগ্রি আঁকতে বলেছিল সেই কোণটা আমি পেয়ে গেলাম। এবারে সি বিন্দুতে একটা 55 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমার 55 ডিগ্রি কোণটা চাঁদার সাহায্যে কোণ আঁকাই আছে, শুধু কোণের সমান কোণ করব। দেখে নাও একবার কোণের সমান কোণ কিভাবে করা হয়। এই যে আমি কোণটা এঁকে রেখেছি সেই কোণে একটা কি করব, একটা বৃত্তচাপ অঙ্কন করব। সেম বৃত্তচাপ, একই বৃত্তচাপ, কোনো ছোট বড় না করে পরে সি বিন্দুতে বসিয়ে পরে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম।
একই মাপের। এবং এই যে গ্যাপটি আছে, এই যে বৃত্তচাপ, এই যে দুটো বাহুর যে গ্যাপ মধ্যে যে গ্যাপটি আছে, সেই গ্যাপটিকে আমি নিয়ে নেব, গ্যাপের যে মাপটি নিয়ে নিয়েছি, এখান থেকে এটা কেটে দেব। তাহলে আমার 55 ডিগ্রি হয়ে গেছে, শুধু যুক্ত করলেই হবে। তাহলে এটা হচ্ছে 55 ডিগ্রি। সি এর সঙ্গে সি বিন্দুর সঙ্গে এই বিন্দুটা 55 ডিগ্রি। এখানে একটু এই রশ্মির নাম বিওয়াই দিয়ে দিচ্ছি, এটা এ দিয়ে দিচ্ছি, ব্যাস। তাহলে এই ত্রিভুজটি অঙ্কন হলো। এরপর আমাকে কি করতে হবে? যে কোনো দুটি বাহু সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তাহলে নিচের বাহুটা করা যাক। অর্ধেক বেশি মাপ নিয়েছি, এদের থেকে কাটলাম একবার, এদের থেকে কাটলাম, সি বিন্দু থেকে কাটবো। এটা কি ত্রিভুজ? এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথায় হচ্ছে সেটা আমি দেখাবার জন্যই এই ধরনের একটা কোশ্চেন বাছা। কেন বাছলাম কোশ্চেনটাকে? যেটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথায় হচ্ছে। কারণ এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি, এটা হচ্ছে 55 ডিগ্রি, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কি 50 ডিগ্রি। তাহলে এটা একটা কি ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা কোথায় হচ্ছে, তার জন্য আমি এই কোশ্চেনটা চয়েস করেছিলাম, যে যাতে আমরা বুঝতে পারি যে যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটি কোথায় অবস্থিত হচ্ছে। অর্ধেকের বেশি মাপ নিলাম। এই দুটো বিন্দু যুক্ত করে দিচ্ছি। এরা এইখানে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এদের ব্যাসার্ধটা কোনটা হবে? যদি আমি লাল কালি দেখছি, কিন্তু তোমরা পেন্সিলেই কিন্তু ব্যাসার্ধটা টানবে, যে কোনো শীর্ষবিন্দু এখান থেকে টেনে দেবে, তাহলে সেটাই হচ্ছে ব্যাসার্ধ। এই যে এইটা, এইখান থেকে এটা, এটাই হচ্ছে পরিব্যাসার্ধ। এই মাপটা নিয়ে পরে আমি এইখানে বিন্দুটার নাম দিয়ে দিলাম আমি ও বিন্দু। পরিকেন্দ্রটা এই যে দুটি সমদ্বিখণ্ডক যেখানে ছেদ করেছে সেখানে। তাহলে আমি এই ও বিন্দুকে কেন্দ্র করে পরে ওসি ব্যাসার্ধ নিয়ে, বা যে কোনো একটা ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ নিতে পারো, আবার ওবি ব্যাসার্ধ নিয়ে পরে একটা বৃত্ত অঙ্কন করে দিচ্ছি। এবং বৃত্তটা প্রত্যেকটা বিন্দুকে টাচ করে কিন্তু গেছে। তাহলে এইটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তটা এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। এবং এই সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পেলাম যে ত্রিভুজের ভিতরে পরিকেন্দ্রটি আছে। তাহলে অতএব ও কেন্দ্রীয় বৃত্তটি হলো ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত। আর কিছু লেখার দরকার হয় না, শুধু অঙ্কন যেগুলো আঁকছি তার নামগুলো দিলেই হয়। আমার এটাতে 5 নাম্বার থাকে, এবং দুটি আছে, দুটির মধ্যে একটি করতে হয়। যদিও একেবারে পরিবৃত্ত চলে এসেছিল, কিন্তু তবুও করে রাখবো, কখনো কখনো রিপিট করে। অনেকবার রিপিট হয়েছে, 2বার 3বার করে দিয়েছে এক একটা একই টাইপটা। আমি টাইপটা করে দিচ্ছি, অনেকগুলো আছে, অতগুলো করালে অনেক সময় লেগে যাবে। আমি 3টে করছি, 3 ধরনের। আরেকটা করেছি, যেটা একটা হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথায় হয় এবং তার পরিবৃত্তটা কেমন হবে সেটা আমি দেখাচ্ছি। এটা কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার আশা করি 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার যে কোশ্চেনটি আছে সেটি পেজ নাম্বার 176 পাতায়। এবিসি একটা ত্রিভুজ আঁকি, যার ভূমি হচ্ছে বিসি। ভূমিটা বলে দেওয়া আছে, নাম দিয়ে দেওয়া আছে। কোণ এবিসি 100 ডিগ্রি, এবি সমান 4 সেমি। তাহলে আমাকে এখানে কি কি নিতে হবে মাপগুলো? প্রথমে আমি এবি সমান 5 সেমি, 5 সেমিটা নিয়ে নিচ্ছি প্রথমে, এবং নাম সহ দিয়ে দেবো। এই বিসি সমান 5 সেমি, 5 সেমিটা নিয়ে নেব। 5 সেমি, 0 থেকে 5 সেমি নিলাম, ব্যাস। নাম দিয়ে দিলাম বিসি, নিচে 5 সেন্টিমিটার। তারপর হচ্ছে এবি 4 সেমি, 4 নিলাম একটা, 4
তাহলে এটা হচ্ছে 4 সেমি, নাম হচ্ছে এবি। আর কোণ এবিসি হচ্ছে 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রিতে চাঁদার সাইজে আঁকা যায় না, এই কম্পাস সাইজে আঁকা যায় না। তাহলে কি করতে হবে আমাকে? চাঁদার সাইজে প্রথমে কোণটা এঁকে নিতে হবে, তারপরে কোণের সমান কোণ করে, যেমন আগেরটা করলাম 55 ডিগ্রিটা, সেরকম আমি 100 ডিগ্রিটা করে নেবো। তাহলে এখানে এই যে জায়গাটি আছে সেখানে আমি 100 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি আগে, তারপরে কোণের সমান কোণ করবো। তাহলে এখানে 100 ডিগ্রি কোণটা আঁকছি। প্রথমে একটা নিলাম, মিডিলে বসালাম এই রেখাংশের সঙ্গে এই রেখাংশ, যেদিকে বসাবো সেটার থেকে জিরোটা শুরু করছি। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এই যে বিন্দুটি এটা হচ্ছে 100 ডিগ্রি বিন্দু। ব্যাস 100 ডিগ্রি অর্থাৎ ত্রিভুজের একটা কোণ কি কোণ হচ্ছে? স্থূলকোণ। তাহলে এটা স্থূলকোণী ত্রিভুজ। তারপর আমি তাহলে প্রথম কথা হচ্ছে প্রথমেই কিন্তু আমি এক কাজ করব, প্রথমেই ছবিটিতে কোণটি এঁকে নেব প্রথমেই। তো কোণের সমান কোণটি প্রথমে এঁকে নেব। এখানে কোন বিন্দুতে কোণটি আছে? এবিসি, অর্থাৎ বি বিন্দুতে 100 ডিগ্রি কোণটা হবে। তাহলে এখানে বি নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি এক্স। বুঝতে অসুবিধা আশা করি হবে না। এটা 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি কেমন ভাবে আঁকলাম আরেকবার দেখে নাও। কোণের সমান কোণ কেমন আঁকছি? এইখানে শীর্ষবিন্দুতে বসালাম, কোণের শীর্ষবিন্দুতে একটা বৃত্তচাপ নিলাম, যেটা দুটো বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছে, এই ভাগ করছে। এবারে একই মাপের বি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এবারে এই যে গ্যাপটি আছে, দুটি বাহুর যে গ্যাপটি আছে বৃত্তচাপটির, এই গ্যাপটি নিয়ে নেব। নিলাম, নিয়ে পরে এই জায়গাতে বসালাম, বসিয়ে পরে এটা কেটে নিলাম। এইবারে আমি এই বিন্দুর সঙ্গে এটা যুক্ত করে দেব। যুক্ত করে বাড়িয়ে দিলাম, এদিকটা ওয়াই নাম দিয়ে দিলাম। তাহলে বিসির মাপ দেওয়া আছে, তাহলে বিসির মাপটা নিয়ে নিলাম। বিসির সমান করে যে 5 সেমি দেওয়া আছে, আমি আগে এঁকে নিয়েছি বিসিটা 5 সেমি। এই 5 সেমি মাপ নিয়ে পরে এখান থেকে বি এক্স অংশ থেকে কেটে নিলাম আর নাম দিলাম এখানে সি। আবার এবির মাপ দেওয়া আছে 4 সেমি, তাহলে 4 সেমি মাপটাও নিয়ে নিলাম। বি বিন্দুতে বসিয়ে পরে আমি 4 সেমিটা কেটে নিলাম, এটা 4 সেমি। এবং এর সঙ্গে সিটা আমরা কি করব? ত্রিভুজটা আঁকতে পারলেই ব্যাস, বাকি প্রসেস তো সব একই। সেই দুটি বাহু সমদ্বিখণ্ডিত করতে হবে, দুটি বাহু সমদ্বিখণ্ডকে ছেদবিন্দু হচ্ছে পরিকেন্দ্র। এসি যুক্ত করে নেব। বাকি প্রসেস একই, যে কোনো দুটি বাহু সমদ্বিখণ্ডক অঙ্কন করব। সেক্ষেত্রে আমি এসি বাহু সমদ্বিখণ্ডিত অঙ্কন করছি। অর্ধেক বেশি মাপ নিলাম, বৃত্তচাপ আঁকলাম, এই বিন্দু থেকে বসিয়ে এদিকেও বৃত্তচাপে কেটে দিলাম, যুক্ত করলাম। পেলাম একটা। আর একটা সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে, যে কোনো একটা করবো, বি হয় এবি নাহলে বিসি। এবি বাহুটা করছি, দুটো ছেদবিন্দু যুক্ত করে দিলাম, এই জায়গাতে ছেদ করেছে। এই বিন্দুটি হচ্ছে, এই যে ও বিন্দুটি, এই বিন্দুটি হচ্ছে পরিকেন্দ্র। আমি একটু আগে বললাম যে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি ত্রিভুজের বাইরে হবে। এবং এই বিন্দু থেকে যদি আমি যে কোনো শীর্ষবিন্দু যুক্ত করে দিই, ধরলাম যদি আমি বি এর সঙ্গে যুক্ত করি বা সি এর সঙ্গে যুক্ত করি, তাহলে সেটাই হচ্ছে
পরিব্যাসার্ধ কি এটা হচ্ছে পরিব্যাসার্ধ। এটা আমি লাল কালিতে যুক্ত করেছি, কিন্তু তোমরা লাল কালিতে করবে না, ঠিক আছে? আমি বোঝাবার জন্য ওসিটা হচ্ছে পরিব্যাসার্ধ, বা ওবিটা যুক্ত করলে হবে, বা ওটা। তাহলে ওসির এর মাপ নিলাম। পারফেক্ট হয়েছে। তাহলে শেষে ওই লাইনটি লিখে দিলেই হবে। অতএব ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। বাস। এরপর হচ্ছে অন্তর্বৃত্ত। এটা যদিও খুব ইম্পর্টেন্ট আছে, আমি একটা ছবি এঁকে বুঝিয়ে দেব। অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত কিভাবে অঙ্কন করব? অন্তর্বৃত্তটা কোনটা? বাইরে যদি বৃত্ত হয় ত্রিভুজের বাইরে বৃত্ত হলে পরিবৃত্ত। তাহলে অন্তর্বৃত্ত হচ্ছে একটা ত্রিভুজ আমি হাতে আঁকি, জাস্ট বোঝাচ্ছি যে একটা ত্রিভুজের ভিতরে যে এই বাহুগুলোকে যদি স্পর্শ করে, আগে শীর্ষবিন্দুগুলো স্পর্শ করছিল পরিবৃত্তের ক্ষেত্রে, এখানে বাহুগুলিকে যদি স্পর্শ করে কোনো একটা বৃত্ত, এবং বৃত্তটি ত্রিভুজের ভিতরে যদি হয়, তাহলে সেই বৃত্তটাকে এটাকে বলা হচ্ছে অন্তর্বৃত্ত। এই বৃত্তটাকে অন্তর্বৃত্ত। এবং এই যে কেন্দ্রটিকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্র। কেন্দ্রটি কিভাবে পাবো আমরা? তো একটা যদি ত্রিভুজ অঙ্কন করি প্রথমে, এবং খুব সহজ, এটা একটুকু আলাদা, কিন্তু এটা কিন্তু সহজ হলেও পারফেক্টলি না আঁকলে, মানে কোনো একটি কোণ বা কোণের সমদ্বিখণ্ড বা কোনো একটা জায়গায় যদি ভুল হয়ে গেছে, একটু মাত্রা যদি ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু এই বাহুটাকে কিন্তু সব দিকে তখন টাচ করে না, হয়তো দেখবে দুটো টাচ করছে, একটা টাচ করছে না, এরকম হয়ে যায়। তাই এই ক্ষেত্রে এটাকে বলবো একটু জটিল। যদি অন্য কোনো অপশন তুমি পারো তো এটা না করে ওটা করার চেষ্টা করবে, কারণ এটা প্রথম চান্সে নাও মিলতে পারে, বা প্রথম চান্সে মিলে গেল, সেকেন্ড চান্সেও অনেকে দুবার করলেও মিলে না, ঠিক আছে? কিন্তু পারফেক্টলি যদি করা হয়, মানে পেন্সিল ভালোভাবে থাকতে হবে, কম্পাস ভালো থাকতে হবে, সব ঠিক থাকতে হবে, এবং ঠিকঠাক আঁকতে হবে, তাহলে কিন্তু মিলতে পারে, ঠিক আছে? এবং দুদিকে যদি মিলে একদিকে না মিলে, তখন কিন্তু নাম্বারটা কেটে দেবে, হয়তো 5-এর জায়গায় 4 দেবে, ঠিক আছে? তো পদ্ধতিটা কি? ধরুন একটা এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমি অন্তর্বৃত্ত অঙ্কন করব। আমি যেমন এখানে বাহুর সমদ্বিখণ্ডক করছিলাম, আমরা এখানে কি করব? কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করার পদ্ধতি কি? আমি যদি বি বিন্দুতে কম্পাসটা বসিয়ে পরে একটা বৃত্তচাপ অঙ্কন করি, এবং এর অর্ধেকের বেশি একবার এদিকে কাটি, একবার এদিকে কাটি, বৃত্তচাপ থেকে কেটে পড়ে এইটা হচ্ছে সমদ্বিখণ্ডক, একটা কোণের সমদ্বিখণ্ডক। আবার যে কোনো আরেকটা কোণের সমদ্বিখণ্ডক আঁকলেই হবে। আমরা জানি যে 3টি কোণের সমদ্বিখণ্ডক কি হয়? সমবিন্দু হয়। সমদ্বিখণ্ডক ত্রয় একটা বিন্দুতে মিলিত হয়। তাহলে এইখানেও সেম একইভাবে যে একটা বৃত্তচাপ অঙ্কন করে, এই ধার থেকে একটা বৃত্তচাপ, এই ধার থেকে বৃত্তচাপ নিয়ে পরে আমার এই বিন্দুতে দুটো যে সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে এখানে এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিন্দুটি হলো, এই ও বিন্দুটি হলো অন্তঃকেন্দ্র। তাহলে কি এখান থেকে আমি বৃত্তটা অঙ্কন করে নেবো এই ব্যাসার্ধ নিয়ে পরে? না, এটা কখনোই হবে না। তাহলে এখান থেকে কি করতে হয়? যে কোনো একটি বাহুর উপর এই বিন্দু থেকে ওই বাহুর লম্ব দূরত্বটা অঙ্কন করতে হয়। তাহলে আমরা জানি যে বহিস্থ একটা বিন্দু থেকে, একটা সরাখার বহিস্থ বিন্দু থেকে লম্ব দূরত্ব কিভাবে অঙ্কন করতে হয়। এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ এইভাবে নেব, যেটা দুটো সরাখার দুটো বিন্দুতে ছেদ করছে, এবং এইটা বিন্দুটা এখান থেকে একবার কাটবো, এখান থেকে আবার কেটে পড়ে এই যে দূরত্বটা পাবো, আমি এটা যুক্ত করার চেষ্টা করব, কিন্তু পুরোটা যুক্ত করব না। এই যে দূরত্বটা পাবো, এটা হচ্ছে লম্ব দূরত্ব। এইটা হচ্ছে এই যে ওডিটা, এটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। এইটাকে কেন্দ্র করে যদি আমি বৃত্ত অঙ্কন করি, তাহলে এইটা হবে অন্তর্বৃত্ত, এবং ওডিটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি জাস্ট একটা অঙ্ক করে দেখাচ্ছি। তাহলে আমরা কষে দেখি 11.2 এর একের অঙ্কটি করব। কি বলেছে? 3টি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি ও 5.5 সেমি। এই একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটা 7 সেমি, আমি একটু এঁকে নিলাম আগেই, 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এই বাহুগুলি দ্বারা একটা ত্রিভুজ অঙ্কন করব, এবং এই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করব। তো প্রথম কথা হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করি। পরিবৃত্ত নিয়ম কিন্তু সব, এই অন্তর্বৃত্ত অঙ্কন করব, প্রত্যেকটা নিয়ম কিন্তু একই, প্রসেস কিন্তু একই। তার জন্য আমি একটি অঙ্ক করে দিচ্ছি, তারপর তোমরা বাকিগুলো বাড়িতে
প্র্যাকটিস করবে। অনেকগুলি আছে, 8টি আছে, তার মধ্যে আমি একটি করে দিচ্ছি। এবং যেগুলো এক্সাম্পলে আছে সেগুলো প্র্যাকটিস করবে। তাহলে প্রথমে একটা রশ্মি নিচ্ছি, যার বি, এটা দিলাম এক্স। তাহলে প্রথমেই আমি বড় বাহুটাকে নিয়ে নিচ্ছি, 7 সেমিটাকে। 7 সেমি মাপটা নেই, পরে এখানে কেটে দিচ্ছি। হচ্ছে বি, এটা সি দিলাম। তারপর 6 সেমি মাপটা নিচ্ছি, 6 সেমি মাপটা নিলাম। বি বিন্দু থেকে বসিয়ে পরে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার 5.5 মাপটা নিলাম, এরপরে সি বিন্দুতে বসিয়ে পরে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, যে আগের বৃত্তচাপটিকে একটা বিন্দুতে ছেদ করবে। তার নাম দিয়ে দিলাম এ। আমার ত্রিভুজ আঁকা হয়ে গেছে, জাস্ট বিন্দুগুলো যুক্ত করে দিলেই হবে। তাহলে এটার সঙ্গে বি বিন্দু যুক্ত করলাম, এর সঙ্গে সি বিন্দু যুক্ত করলাম। এই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমি প্রথমে বললাম যে দুটি কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক। তাহলে প্রথমে বি বিন্দুতে বসাচ্ছি, এটি বৃত্তচাপ অঙ্কন করছি। হয়েছে। পেন্সিলটা অনেক মোটা আছে, মিলবে কিনা জানি না, পেন্সিলটা সরু করতে হতো। এটা একটা সমদ্বিখণ্ডক। কিন্তু প্রসেসটা একই, এইভাবেই হবে। আরেকটা সমদ্বিখণ্ডক, আরেকটা কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করবো। ধরুন সি কোণটা সমদ্বিখণ্ডক অঙ্কন করছি আমি। সি কোণটা সমদ্বিখণ্ডক যুক্ত করে দিই। এখানে একটা বিন্দুতে ছেদ করলো। এই যে বিন্দু ছেদ করলো, এটাই হচ্ছে কিন্তু পরিকেন্দ্র। কিন্তু পরিব্যাসার্ধটা আমরা এই অন্তর্কেন্দ্র, কিন্তু আমরা অন্তর্ব্যাসার্ধটা এখনো পাইনি। এই বিন্দু থেকে যে কোনো বাহুর উপর একটা লম্ব দূরত্ব বা লম্ব দূরত্ব একটা অঙ্কন করব। কিভাবে অঙ্কন করব দেখো, ও বিন্দুতে বসাচ্ছি, বসিয়ে নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করছি। যেমন এই বিসি বাহুটাকে দুটি বিন্দুতে ছেদ করে, করেছে। এবং এখান থেকে একবার কাটলাম, আবার এখান থেকে একবার কাটবো, এবং এটা যুক্ত করব। কিন্তু আমি এই এতদূর পর্যন্ত নেব, এই বাহু পর্যন্ত নেব মাপটা। এটা হচ্ছে লম্ব দূরত্ব ওডি। এই ওডিটা হচ্ছে এই অন্তর্ব্যাসার্ধ, ওডিটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। তাহলে ওডির সমান মাপ নিতে হচ্ছে, ও বিন্দুতে বসাচ্ছি, ডি এর সমান মাপ নিচ্ছি। এটা নিয়ে পরে আমি বৃত্তটা অঙ্কন করব। একটু এধার ওধার হলেই মিলে না, দেখা যাক ধরতে পারা হবে। মোটামুটি হয়েছে। এই ধারটা মেলেনি, কোনো একটা জায়গায় কোনো একটু ডিফারেন্স হলে অনেক ডিফারেন্স হয়ে যায়। তাহলে এইভাবে কিন্তু আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করব। যদিও এটা একটু বাইরে চলে গেছে, হয়তো কোথাও, এই বললাম না পেন্সিলটা খুব মোটা আছে এবং খুব স্পিডে করছি, এত স্পিডে অন্তর্বৃত্ত করার নিয়ম নয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে বলতে হবে যে ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত, এইটুকু লিখলেই হবে। আমি এই জন্য এটা করতে বারণ করি। এটা বাদ দিয়ে আরেকটা যেটা অপশন থাকে,
আগেবারে তো স্পর্শক পড়ে গেছিলো, স্পর্শক এবং পরিবৃত্ত পড়েছে। এবারে ইম্পর্টেন্ট হচ্ছে অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি বলবো মধ্য সমানুপাতি করাটাই বেটার, খুব সহজে হয়। পরের দিন আমি ওই সম্পাদ্যটা বুঝিয়ে দেবো, বাকি সম্পাদ্য স্পর্শক যেটা আছে। ঠিক আছে, আজ থাকে পর্যন্তই। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে।